মানুষ মানুষ লাগতেছে না ভাই? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দ্রুত সবাই জয়েন হও। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার পড়ব, ভাষা আন্দোলন। তোমরা ইন্টারে সবাই ভাষা আন্দোলন টপিকটা পড়ছো, অর্থাৎ যারা আর্টসে ছিলা বা যারা সায়েন্স কমার্সে ছিলা তারাও তোমরা এসএসসির আগে যে জেএসসি দিছো বা তারপরে যে 9-10-এ পড়ছো, ওখানেও কিন্তু বেসিক একটা সাবজেক্ট সায়েন্সেরও থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়গুলোতে ভাষা আন্দোলন মোটামুটি সবাই পড়ছো। দ্যাটস মিন ভাষা আন্দোলন মোটামুটি আইডিয়া তোমাদের আছে। বাট একটা জিনিস কি জানো ভাইয়া, কিছু প্রশ্ন আছে যেই ভাষা আন্দোলন থেকে তোমার একই প্রশ্ন আসে, কিন্তু তুমি ওই যে ইন্টারে যা পড়ে আসছো, 9-10-এ যা পড়ে আসছো, উত্তরটা ওইখানে একরকমের ছিল, বাট এডমিশন টেস্টে অন্য রকমের। এই প্রশ্নগুলো আজকে, এই তথ্যগুলাই আমরা আজকে, ঝামেলাযুক্ত তথ্যগুলাই কিন্তু আজকে সলভ করব। প্লাস আমি একদম সিকোয়েন্সটা শুরু থেকে, অর্থাৎ 1947 সালে যখন দেশভাগ হইল, এর পরবর্তীতে যখন ভাষা আন্দোলনটা স্টার্ট হয়, তখন থেকে শুরু কইরা যখন ভাষাকে, বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল 1956 সালে পাকিস্তান, এই যে ফুল জার্নিটা বা টোটাল যে হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা আমরা গল্পের মাধ্যমে পড়বো। এই বিষয়টা তুমি যদি একটু সিকোয়েন্সলি না পড়ো, গল্পের মাধ্যমে না পড়ো, তাহলে তুমি কিন্তু নিশ্চিত ভুলে যাবা, কারণ এখানে অনেক বেসিক ছোট ছোট তথ্য আছে, যে তথ্যগুলো তুমি মাস্ট ভুলে যাবা। একটু যারা জয়েন হয়েছো দ্রুত একটু আমাকে কমেন্ট করে জানাও সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড টাউন আমাকে শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু দ্রুত একটু কমেন্ট করো, সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছো। সুমাইয়া তাবাসসুম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আদ্রিকা আফরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত ভুয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদা, এসকে জুনায়েদ আহমেদ, জি ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, যারা একটু জয়েন হয়েছো একটু ক্লাসটা সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে একটু কমেন্টে ডান লিখে দাও। আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। আর প্লাস যে ব্যাগ আছে ভাই, ব্যাগ কি পাঠাইছেন পোলাপাইনের কাছে? ও আচ্ছা, তোমরা নাকি শেয়ার করো না, তোমাদের যে এই এত সুন্দর ব্যাগটা, এই ব্যাগটা কি নিতে মন চায় না বলো? তোমরা যদি না নিতে মন চায় তাহলে আমি সবগুলো আমি একা শেয়ার করব এবং একাই ব্যাগ নিয়ে যাব, ঠিক আছে? এত সুন্দর একটা ব্যাগ। তো যারা অলরেডি যুক্ত হয়েছো সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে একটু কমেন্টে ডান লিখে দাও যারা ক্লাসটা করবা। আজকের ক্লাসটা ভাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসে না এমন কোনো ইউনিভার্সিটি নাই, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটিতে হিউজ কোশ্চেন আসে এখান থেকে। জাহাঙ্গীরনগরের কিছু ঘুরায় ফিরে কোশ্চেন আসে, বাট ঢাবি এবং তোমার রাবি, এই দুই জায়গায় কিন্তু এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ ভাষা আন্দোলন থেকে প্রচুর প্রশ্ন আসে। আর একটা ভাইয়ার জিনিস খেয়াল করো, তোমরা যারা ইন্টারে পড়ছো এই বিষয়গুলো, তারা একটু ভালো করে আজকে ক্লাসটা খেয়াল করবা, কারণ দেখবা ইন্টারে যেই বিষয়গুলো তুমি পড়ছো ওই একই বিষয়গুলো এখন কিন্তু উত্তর অন্য রকমের হয়ে যায়। আমাদের যে বেসিক বইগুলো আছে ওখানেতে কিছু তথ্য আছে যেগুলা আসলে সংস্কার করা প্রয়োজন, কিন্তু ওইগুলো সংস্কার এখন পর্যন্ত হয় নাই। কিন্তু এডমিশন টেস্টে আইসা তুমি যদি ওই উত্তরগুলো দাও তাহলে কিন্তু উত্তরগুলো ভুল হবে, অর্থাৎ তুমি যদি ওই জিনিসগুলো পারো বা জানো, এক্সাম হলে তুমি ভালো পরীক্ষা দিয়ে এসেও কিন্তু ভালো করতে পারবা না। বাট আজকের ক্লাসটা তুমি যদি করো, আমি মোটামুটি শিওর দিয়ে বলতে পারি তোমাদেরকে যে আজকের ক্লাসটা যদি তুমি করো, ইনশাল্লাহ এই ভাষা আন্দোলন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ভাষা আন্দোলন থেকে যেই যেই জিনিসগুলো আসার ওই জিনিসগুলা পেয়ে যাবা। শেয়ার করলেও পাই না তো গিফট। ভাইয়া একটু খেয়াল করো দীপায়ন, এখানে তুমি হচ্ছে দেশের এক প্রান্তে, আমরা আরেক প্রান্তে, তো সাথে সাথে তো আসলে পেয়ে যাবা না, কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে, আমাদেরকেও একটু রিলিফ দিতে হবে, কারণ আমরা এখানে এই যে তোমাদের স্টুডেন্ট ভর্তি হইতেছে ওদেরকে এনরোল করা, গ্রুপে অ্যাড করা, ওদের বই পাঠানো, এই করা সেই করা, অনেক দায়িত্ব, ভাইরা সবসময় বিজি থাকে। তো তোমাদের যে গিফটগুলো আছে এই গিফটগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা, অর্থাৎ 8-10 তারিখের মধ্যে তোমরা গিফটগুলো পেয়ে যাবা, কোনো টেনশন নাই, ঠিক আছে? ভাইয়াকে আজকে অন্যরকম লাগছে। আচ্ছা, তোমাদেরকেও আজকে অন্যরকমের লাগছে, একটু দ্রুত একটু সবাই শেয়ার দিয়ে দাও। ওকে, তাহলে এই শেয়ার দেওয়া হইলে একটু কমেন্টে ডান লিখে দাও, আমি একটু ক্লাসে চলে যাই। আজকের যেই প্রশ্নগুলো আমি এখন স্টার্ট করব, বাট প্রশ্নের মাঝখানে আমি কিছু বেসিক তথ্য দিব, যেই তথ্যগুলো তুমি একটু নোট করে রাখবা। এই তথ্যগুলো তুমি যদি নোট করে না রাখো তাহলে ক্লাসটা করে খুব একটা লাভ হবে না তোমার। কেন লাভ হবে না আমি বলি, আমি যেই কোশ্চেনগুলো করাবো এগুলো তুমি ভালো করতে পারবা, এগুলোর থেকে হুবাহুব যদি প্রশ্ন আসে তাহলে তুমি দাগাইতে পারবা ক্লাসটা করে। আর যেই তথ্যগুলো আমি দিব এই তথ্যগুলো যদি তুমি একটু লিখ
লিখে রাখো, তাহলে কিন্তু তোমার যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন, ভাষা আন্দোলন নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে ভাইয়া ওই প্রশ্নটা আর তোমার ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না। কেন থাকবে না আমি একটু পরেই তোমাকে দেখাইতেছি। যেই জায়গাগুলো বা যেই টপিকগুলো, যেই তথ্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ওই তথ্যগুলো আমি তোমাকে পড়াবো, এক্সট্রা পড়তে হবে না। সাধারণ জ্ঞান কি ভাই, একটা সমুদ্র, এই সমুদ্রের একদম বড় জলরাশি সবটা তোমাকে পাড়ি দিতে হবে, ব্যাপার না এমনটা। যদি তুমি পাড়ি দিতেও চাও, আলটিমেটলি তুমি ডুবেই যাবা, ঠিক আছে? তাহলে অনেক বেশি পড়ার কোনো দরকার নাই, তোমার পড়ার দরকার কি, যেই বিষয়গুলো ঢাবিতে আসে বা অন্য অন্য ইউনিভার্সিটিতে আছে সেই বিষয়গুলো পড়া এবং ভালো একটা রেজাল্ট করা এবং তোমার নিজেকে সাকসেসফুল করা। আলটিমেটলি একটা কথা বলছি না, ইউনিভার্সিটিতে তুমি যতই পরিশ্রম করো না কেন, তুমি যদি ফেইলার হও, তুমি যদি চান্স না পাও, তোমার ওই যে পরিশ্রম ওইটাকে কেউ কিন্তু ভ্যালুয়েট করবে না, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সবাইকে, যারা একটু শেয়ার দিছো তারা একটু শেয়ার দিয়ে কমেন্টে ডান লিখে দাও। মেঘবালিকা সব নোট করি, থ্যাংক ইউ মেঘবালিকা। কয়েকটা ছেলে মেয়ে আছে ওরা সব নোট টোট করে। আমাদেরকে আপনি, হ্যাঁ তোমাদেরকে দেখি তো, আমার অন্তর্চক্ষু দিয়ে দেখি সবাইকে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, আমি একটু পড়ায় চলে যাই। পড়ায় যদি চলে যাই, শুরুতে আমি একটা কোশ্চেন রাখছি যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা? ভাইয়া ভাষা যে আন্দোলনটা শুরু হইলো বা ভাষা আন্দোলনটা যে হইলো, আমরা জানি কি, তোমরা এই প্রশ্নটার একটু উত্তর দাও, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা? আমি এখানে আরো কিছু তথ্য দিব, বাট তোমরা শুরুতে একটু দেখো। ভাষা আন্দোলনটা শুরু হয় যেন কখন? আমরা জানি কি যে ভাষা আন্দোলনের কথা মাথায় আসলেই হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে, তাই না? 21শে ফেব্রুয়ারিকে মনে হয়। বাট এই ভাষা আন্দোলন কিন্তু ভাই 1952 সালে শুরু হয় নাই, শুরু হয়েছে কখন? ওই যে আমরা দেখলাম যে 1947 সালে ভারত বিভক্ত হইলো, পাকিস্তান একটা দেশ হইলো, ভারত একটা দেশ হইলো। এখন ভারত তো তাদের দেশটা হয়ে গেল, বাট পাকিস্তান তো পশ্চিম বাংলা পূর্ব বাংলা আছে। এই যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার এইখানের আসলে ভাষা কি হবে, অর্থাৎ জাতীয় ভাষা যেটা হয় বা আমরা জানি কি যে রাষ্ট্রভাষা যেটা হয়, এই রাষ্ট্রভাষা আসলে কি বাঙালিদেরটা হবে নাকি উর্দু ভাষাভাষী যারা ছিল তাদেরটা হবে? এই প্রশ্ন কিন্তু 1947 সালেই দেখা যায় এবং তখন থেকেই একটা প্রবলেম শুরু হয়। তো ওই কি প্রবলেমটা শুরু হয় এবং কিভাবে কি হয় এটা আমি এখনই বলে দিব। জাস্ট তোমরা একটু আমাকে এই প্রশ্নের উত্তর দাও যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পূর্ব বাংলা ভাষা কমিটি নাকি সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি? আমাকে একটু বলে দাও সবাই। সবাই একটু এখানে ভাইয়া যা আছে তোমাদের কাছে পরিচিত, ইন্টারে তোমরা এগুলো পড়ছো না? পড়ছো সবাই? তো আমাকে একটু জানাও যে দ্রুত আমাকে একটু জানাও যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? তমুদ্দিন মজলিস, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পূর্ব বাংলা ভাষা কমিটি নাকি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ? কোনটা? মিস মাইশা লেখছো আসসালামু আলাইকুম ভাইয়া, লেট হয়ে গেল। না ভাইয়া লেট হয় নাই, এটাই প্রথম প্রশ্ন, প্রশ্নটার উত্তর দাও, এরপর আমরা পড়াবো। রিফাত সুলতান লেখছো তমুদ্দিন মজলিস 1947 সালে আবুল কাশেম প্রতিষ্ঠা করে, অনেক ডিটেলস লিখছো, থ্যাংক ইউ তোমাকে। আর সবাই একটু উত্তর দাও। শেখ মোহাম্মদ শেখ আহমেদ ক, মেঘলা আকাশ ক, স্বপ্নচারিণী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমাকে দেখলে আমার স্বপ্নচারিণী গানটা খুব মনে পড়ে। আবুল লেখছো ক মানে হচ্ছে ক, তাই তো? ত নাই, শুধু ক কিন্তু। রামকৃষ্ণ রয় ক, মিস্ট মাইশা, স্বর্ণা ইসলাম, রুবাইয়া আফরিন, রিয়া এ, প্রিন্স অন্তর আসসালামু আলাইকুম ভাই, অনেক লেট হয়ে গেছে, কোনো সমস্যা নাই ভাইয়া, আসছো। একটু ক্লাসটা আমাদের একটু শেয়ার দিয়ে দাও, আজকে অনেক মজার একটা ক্লাস হবে এবং খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে আমি তোমাদেরকে দিব এবং এই ভাষা আন্দোলন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমি তোমাকে মোটামুটি এনশিওর করে বললাম এই ভাষা আন্দোলন নিয়ে কোনো প্রবলেম থাকবে না, আর কোনো তথ্য তোমাকে পড়তে হবে না। একটু অনেকেই উত্তর দিতেছো ক মানে হচ্ছে তোমার তমুদ্দিন মজলিস, আর অনেকে কেউ উত্তর দিতেছো খ, আহমেদ লেখছো খ, না সরি ফাহমিদা হাসান, সৌরভ লেখছো খ, আশিক বাবু এ, স্বর্ণাপ্রিন এ। আচ্ছা মাইশা লেখছে 100% শিওর হবে তোমার এ। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু মোটামুটি শিওর বলতে পারি যে ভাষা আন্দোলনের প্রথম যেই সংগঠনটা সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস। এখন এইটা একটু আমাদের বুঝতে হবে যে হায় রে, তাহলে এইটা একটু আমাদের বুঝতে হবে আসলে এইটা প্রথম কেন বা কি। একটু যদি আমরা পাস্টে চলে যাই, একটু খেয়াল করবা ভাই, আজকের একটা ক্লাসে আমরা অনেক কিছু পড়বো, অনেক তথ্য পড়বো, তোমরা জাস্ট একটু নোট করে রাখবা। আমি ছোট্ট যদি একটু করে একটু দেশভাগ লিখি এখানে,
যে দেশভাগ যদি আমরা পড়তে যাই তাহলে দেখো দেশভাগ করতে গেলে কি দুইটা দেশ হলো, তাই না? একটা হচ্ছে কি পাকিস্তান, আর একটা হলো তোমার কি, একটা হলো পাকিস্তান আর একটা হলো ধরো এইটার সাথে যদি আমরা দিলাম, এক নম্বর হচ্ছে কি ভারত, এই যে ভারত আর হলো আমরা ধরলাম পাকিস্তান, তাই না? পাকিস্তান। তাহলে এই ভারত এবং পাকিস্তান ভাই কখন যেন স্বাধীন হয়? 1947-এ, তাই না? 1947 সালে। তাহলে ভারত স্বাধীন হয় হচ্ছে তোমার 15ই আগস্ট, 15ই আগস্ট, আর পাকিস্তান হচ্ছে 14ই আগস্ট, অর্থাৎ একদিন আগে। এই দুটো তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হলো, 15ই আগস্ট কে স্বাধীন হলো? ভারত স্বাধীন হলো, তাই না? এই দুইটা দেশ। তো এই দুই দেশ যখন স্বাধীন হয়, এটা হচ্ছে আগস্ট, এই আগস্টের 15 তারিখ, 14 তারিখ যখন স্বাধীন হইলো, তখন বাংলার কিছু মানুষ, বাংলা বলতে কারা ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি একটা কথা বলি যে এমন একটা কথিত আছে যে পৃথিবীর বিভিন্ন দেশ আছে যারা বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে একটা দেশ উপহার দিছে। শুধু এইটাই না, তোমরা রিসেন্ট যে আন্দোলনগুলো দেখছো, ইভেন আজকেও ডাকসু আন্দোলন স্থগিত হওয়ার 20 মিনিট পরে আবার সেই স্থগিত রায় আবার স্থগিত করছে। ঠিক আছে, কেন স্থগিত করছে? কারণ তারা জানে যে ঢাবির পোলাপানে আবার উল্টায় মুল্টায় ফেলাবে দেশ। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, এই যে আমরা দেখলাম কি যে যখন পাকিস্তান রাষ্ট্র হইল 14ই আগস্ট, এর পরের মাসে অর্থাৎ 1লা সেপ্টেম্বর, আগস্টের পর তো সেপ্টেম্বর না, আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ, তাহলে 1লা সেপ্টেম্বর হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিল যার নাম ছিল আবুল কাশেম। ইনি চিন্তা করলো তাহলে একটা দেশের যেহেতু রাষ্ট্রভাষা হয়, তাহলে এখন তো যেহেতু তখন মুসলিম লীগের বড় বড় নেতাই ছিল তোমার পাকিস্তানের, তাই এই যে আবুল কাশেম তিনি কি করলো, একটা তোমার সংগঠন তৈরি করলো যেটা আসলে ভাষা নিয়েই কাজ করতো। সেটা হচ্ছে কি তোমার ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস। তাহলে এটার পাশে আমরা কয়েকটা তথ্য লিখতে পারি। তমুদ্দিন মজলিসের পাশে এক নাম্বার যে তথ্যটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার ভাইয়া, এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে কখন যেন? এই যে 1লা সেপ্টেম্বর, 1লা সেপ্টেম্বর 1947। এবং কে প্রতিষ্ঠা করলো তোমার এটা প্রতিষ্ঠা করলো হচ্ছে তোমার আবুল কাশেম, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। তাহলে আবুল কাশেম হচ্ছে তোমার এটা প্রতিষ্ঠা করলো। আর একটা প্রশ্ন আছে যে তমুদ্দিন মজলিস আসলে কোন ধরনের প্রতিষ্ঠান, এরকমের একটা প্রশ্ন ঢাবিতে আসছিল। ওইটার উত্তর হবে আবার এটা একটা সাংস্কৃতিক, এটা একটা সাংস্কৃতিক, অর্থাৎ ভাষা, গান, কালচার এগুলো নিয়ে যারা কাজ করে এরা আলটিমেটলি হচ্ছে তোমার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ওকে, তাহলে একটু খেয়াল করো, এইটুকু আমরা একটু বুঝছি কিনা আমাকে একটু জানাও। টপিকের নাম হচ্ছে ভাইয়া ভাষা আন্দোলন। আজকের ক্লাসে তুমি ফুল হিস্ট্রি পাবা। আমি এখান থেকে তোমাকে যে হিস্ট্রিগুলো বলে দিতেছি, তুমি যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু আমরা একদম 47 থেকে শুরু করে এই যে আমাদের ভাষা আন্দোলন যা আছে এগুলা কিন্তু সব আমরা গল্পের মাধ্যমে পড়ে ফেলবো। যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, দ্রুত একটু ভাইয়া শেয়ার করে দাও, অ্যাটলিস্ট তোমার টাইমলাইনে এটা রেখে দাও। এটা আজকেরটা খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নচারিণী লেখছো সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংস্কৃতি প্রতিষ্ঠান না ভাই, সাংস্কৃতিক, তমুদ্দিন মজলিস 1947 সালের 1লা সেপ্টেম্বর। রামকৃষ্ণ রায় ক্লিয়ার, আদ্রিতা আফ্রিক ক্লিয়ার, রিফাত জি আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝছি, তানজিন সুলতানা লেখছো জি ভাইয়া, মিস্ট মাইশা জি ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। যদি 1লা সেপ্টেম্বর 1947 সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জুনায়েদ আহমেদ, থ্যাংক ইউ জুনায়েদ আহমেদ, মেঘলা আকাশ জিকে, ওকে নুসরাত ভাইয়া অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এখন নেক্সট প্রশ্নটা আমি একটু চলে যাই, নেক্সট প্রশ্নটার উত্তর দিবা, তারপর আমরা মূল পড়ায় চলে যাব। তাহলে নেক্সট প্রশ্নটার উত্তর একটু আমাকে দাও। সেটা হচ্ছে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার করার দাবি করে কে? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উর্দুর পাশাপাশি অর্থাৎ বাংলাকে যে রাষ্ট্রভাষা করবে, এটা আসলে পাকিস্তানের যে গণপরিষদ ছিল, যে গণপরিষদের অধিবেশন হয়েছে, ওই অধিবেশনের প্রথম কে দাবিটা তুলে? খাজা নাজিমুদ্দিন, এরপর ধীরেন্দ্রনাথ দত্ত, শেখ মুজিবুর রহমান, এরপর মাওলানা ভাসানী। মাত্র যখন এই প্রশ্নটা আমি টাইপ করতেছি একটু আগে, কই যে গেল, একটা মজার কাহিনী শেয়ার করি। মাত্র আমি এই প্রশ্নটা যখন টাইপ করি তখন আমার পাশে হচ্ছে শিবিরের 3 ভাই বসা, ঠিক আছে? তখন ভয়ে পাইতেছিলাম যে এটা আসলে সামনে কি বঙ্গবন্ধু দিব, আবার পরে পায়ের রক ঠক মাইপে লেগে যাবে, এজন্য আর বঙ্গবন্ধু টন্ধু দেই নাই, শেখ মুজিবুর রহমানই টাইপ করছি, ঠিক আছে?
ভোট চাইতেছে না, তিনজন পাশে বসে যাবে, এই প্রশ্নটা টাইপ করতেছি, ঠিক আছে। হ্যাঁ, শেখ মুজিবই। তাহলে কি দেখো, উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন কে? খাজা নাজিমুদ্দিন, ধীরেন্দ্রনাথ দত্ত, শেখ মুজিবুর রহমান নাকি মাওলানা ভাসানী? কোনটা হবে? ভাসানী ওরফে চ্যাগা মিয়া। মাওলানা ভাসানীর হিস্ট্রি জাইনে নিও এখন। এই মাওলানা ভাসানী কিন্তু আমাদের এই যে দেশ গঠনে বিভিন্নভাবে ভূমিকা রাখছে। শেখ মুজিব, খাজা নাজিমুদ্দিন, ধীরেন্দ্রনাথ দত্ত। এই প্রশ্নটার উত্তর একটু দাও সবাই। খাজা নাজিমুদ্দিন। এই যে আমি হচ্ছে ইউসিসিতে যে পড়াই, সায়েন্স ল্যাব শাখায় গত বছর পড়াইছি, তো ওখানে এই যে খাজা নাজিমুদ্দিনের পড়াইতে যায়, খাজা নাজিমুদ্দিনের গল্প করতেছিলাম যে উনি আসলে বাংলার ছেলে ছিল, নবাবের, বাট উনি হচ্ছে এই একটু পরেই পড়াবো যে উনি কিভাবে আসলে উর্দুর পক্ষে ছিল। তো ওই যে খাজা নাজিমুদ্দিন, ওনার এখনো বংশধর হচ্ছে তোমার আসে পুরান ঢাকাতে। তো একবার হচ্ছে আমি এক মেয়েকে টিউশন করাইতে গেছি, ফার্স্ট ইয়ারের কথা তখন। ওই মেয়েকে টিউশন করাইতে, তো মেয়েকে আমি পড়াইতেছি, পাশে দেখি ওর মা আর কে যেন কথা বলতেছে উর্দুতে। মানে আমি ভাবছি যে এরা প্রচুর পরিমাণ হিন্দি সিরিয়াল মিরিয়াল দেখে, আমি বলতেছি আন্টি মনে হয় হিন্দি সিরিয়াল টিরিয়াল দেখে, হিন্দি খুব ভালো বলতেছে। না ভাইয়া, এটা উর্দু ভাষা, আমরা হচ্ছে বাংলার পাশাপাশি উর্দু ভাষাও পারি। তাহলে এই খাজা নাজিমুদ্দিনের বংশধর কিন্তু এখনো পুরান ঢাকায় আছে, ইভেন আমরা যেখানে দাঁড়ায় ক্লাস নিতেছি এর আশেপাশেও সম্ভবত আছে। তাহলে অনেককে উত্তর দিতেছ ওয়ায়ন পাটোয়ারি, ধীরেন্দ্রনাথ দত্ত মানে খ, হ্যাপি আক্তার খ, ধীরেন্দ্রনাথ দত্ত। আমি সম্পূর্ণ প্রশ্ন না পড়েই উত্তর করি, তাই পরীক্ষায় বাস খাই। হ্যাঁ, না, প্রশ্নটা আগে ইউনিভার্সিটিতে তো বিশেষ করে প্রশ্নটা পড়তেই হবে, কারণ প্রশ্নের মধ্যে একটা পেজ দিয়ে দিবে। হ্যাঁ, না, কিভাবে প্রশ্ন ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করবা, প্রচুর পরীক্ষা দিবা, নাইলে কিন্তু ধরা খাবা অনেক পড়লেও। রামকৃষ্ণ রায়, খাজা নাজিমুদ্দিন, না ভাই, খাজা নাজিমুদ্দিন এ বড় বাটপার ছিল, এ বাংলার ছেলে ছিল, কিন্তু এ সবসময় পাকিস্তানের পাচারতো। ওকে, দেরি হয়ে গেল? না, দেরি হয় নাই। তুমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে ঢুকে পড়ো ক্লাসে, আমাদের প্রশ্নের উত্তর দাও। অনেকেই প্রশ্নের উত্তর দিছো, ধীরেন্দ্রনাথ দত্ত, মাহিদা আহমেদ, ধীরেন্দ্রনাথ দত্ত। ভাইয়া, যারা লাইভটা দেখতেছো বাট উত্তর করতেছো না, তাদের নিয়ে আমি খুবই হতাশ। কারণ আমি চাই কি যে তোমরা আমার ক্লাস করতেছো মানে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বিশ্ববিদ্যালয়ে চান্স পাই একদিন দেখে তারপর বলো আমার ফ্রেন্ড সার্কেলের সামনে, বান্ধবীদের সামনে যে ভাইয়ার ক্লাস করছিলাম, এটা তখন গর্বে বুকটা ভরে ওঠে। তো আমার ক্লাস করতেছো, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কিন্তু তুমি যদি উত্তর না করো, চুপচাপ বসে থাকো, তাহলে ভাইয়া চান্স পাওয়াটা মুশকিল হয়ে যাবে। একটু আগে যেভাবে বললাম যে তুমি ভুল না করলে, তুমি প্রশ্ন না পড়লে, প্রশ্নের উত্তর না করলে, পরীক্ষা না দিলে কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাবা না। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু একটা ডিফারেন্ট কেস। এটা স্কুল কলেজের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার মতো না, একটু ভিন্ন। তাই উত্তর করতে হবে। আমি প্রশ্ন যেগুলো রাখছি এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রাখছি। পোলাবেন কম নাকি? উত্তর এত কম দিতেছে কেন? তুই কোন পেজে আছিস? কইতে না, দেখতেছি না কিছু এখান থেকে। বুনিয়ামিন পেজে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কমই আর কি। ওকে, সবই এখানে আয় না কমেন্ট। তো আসে কথাই মাঝে একটু জানানো আর কি। তাসকিয়া লেখছো ভাইয়া আনসার করি কিন্তু আপনি দেখেন না। সমস্যা নাই ভাই, আমি দেখি না বিষয়টা এমন না, সবার নাম পড়া তো আসলে পসিবল হয় না ভাই। আপনি তো আমাদের অ্যান্সার দেখেনও না। না ভাইয়া, দেখি, আমি সবার উত্তর দেখতেছি। এই যে দেখো, সবার উত্তরটা এখানে শো করতেছে, বাট হয় কি সবার নামটা পড়া হয় না। সুস্মিতা চক্রবর্তী, সিলভি, তাকে ওকে, ক্লিয়ার। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। একটু খেয়াল করো, যারা ধীরেন্দ্রনাথ দত্ত উত্তর দিছো তাদের উত্তর সঠিক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত আসলে কে? এই ধীরেন্দ্রনাথ দত্ত তখনকার পাকিস্তানের যে গণপরিষদ হয়, এই গণপরিষদের যে প্রথম অধিবেশন হয় সেখানে একজন মেম্বার ছিল। তাহলে পাকিস্তানের প্রথম যে গণপরিষদের অধিবেশনটা হয় সেটা হচ্ছে 23 মার্চ। একটু খেয়াল করো, 23 মার্চ 1948। তাহলে 23 মার্চ 1948 সালে পাকিস্তানের প্রথম যে গণপরিষদের অধিবেশন হয়, সেই অধিবেশনে, এই 23 মার্চের যে অধিবেশন, সেই অধিবেশনে হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে দাবি করেন। এখন তাহলে একটু খেয়াল করো, উর্দের ঘোষণাটা আমাকে একটু পড়তে হবে আমাদের। তাহলে এখান থেকে নিউ পেজ নেওয়া যাবে, এটা গেলে ভাই কি করবি? নিউ একটা পেজ নিতে চাইছিলাম। আচ্ছা, ওটাতে আবার ক্লিক কর, স্লাইডে ক্লিক কর। এইটা না, একটু খেয়াল করো, তিনটা ডেট আমি একটু লিখবো, একটু তিনটা ডেট মনে রাখবা। উর্দু ঘোষণা, একটু খেয়াল করো, উর্দু ঘোষণা, উর্দু ঘোষণা করা হয় এই পর্যন্ত 3 বার। ভাইয়া কয়বার? 3 বার। প্রথমবার করা হয়, একটু খেয়াল করবা, প্রথমবার। এইটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যারা আছো সবাই খেয়াল করো। তাহলে কি প্রথমবার হচ্ছে উর্দু ঘোষণা করা হয় হচ্ছে 21 মার্চ
আটচল্লিশ, 21 মার্চ 1948, 21 মার্চ 1948 সালে উর্দু ঘোষণাটা করলো কে? ওই যে পাকিস্তানের যে গভর্নর ছিল, প্রথম গভর্নর, তার নাম ছিল কি তোমার মোহাম্মদ আলী জিন্না। তাহলে প্রথম যে উর্দু ঘোষণা করলো, উর্দু ঘোষণাটা করে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না হচ্ছে তোমার কি করলো? উর্দু ঘোষণাটা করলো। এই যে উর্দু ঘোষণাটা করলো, কোন জায়গাটায় ভাই উর্দু ঘোষণা করে? ওই যে পল্টন আছে না গুলিস্তানের পাশে, এই পল্টনে। তাহলে কি পল্টন। সরি, পল্টন না, এটা হবে তোমার সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা আসবা, প্রথমে আইসেই দেখবা যে ফার্স্ট ইয়ারে কপত কপিরা ঘুরতেছে। ওই ঘুরতে ঘুরতে সন্ধ্যার পর ঘুরতে যাবা, কোথায় যাবা? এই যে সোহরাওয়ার্দী উদ্যান। এখানে মাঝে মধ্যেই বিভিন্ন কি রাজনৈতিক দলের ইটি হয়, সমাবেশ হয়। তো ওইখানে একটা সমাবেশ হয় যেখানে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21শে মার্চ ভাই কি করলো? প্রথমবার উর্দু ঘোষণা করলো। দ্বিতীয়বার উর্দু ঘোষণা কখন করে? দ্বিতীয়বার হচ্ছে তোমার উর্দু ঘোষণা করলো হচ্ছে 24 মার্চ 1948। অর্থাৎ উনি যখন এখানে আসে, এই 24 মার্চ 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান হয়। এই সমাবর্তনে হচ্ছে উনি কার্জন হলে বসে দ্বিতীয়বারের মতো আবারও উর্দু ঘোষণা করলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু। তাহলে কি দ্বিতীয়বার উর্দু ঘোষণা করলো কি এই সেম মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে কি মোহাম্মদ আলী, আমি একটু সংক্ষেপে লিখলাম, জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে দ্বিতীয়বার যে জায়গাটায় করলো সেই জায়গাটা হচ্ছে তোমার কি ওই যে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্জন হল ঢাবি। তাহলে একটু খেয়াল করো, তোমরা যেই ঢাবির জন্য প্রিপারেশন নিতেছো সেই ঢাবি কিন্তু ইতিহাসের সাথে একদম খুবভাবে কানেক্টেড। তুমি যদি হিস্ট্রি পড়তে যাও বা যাই পড়তে যাও না কেন, এই ঢাবিকে বাদ দিয়ে তুমি হিস্ট্রি পড়তে পারবা না। আবার সেই বিশ্ববিদ্যালয়ের জন্যই তুমি ভর্তি পরীক্ষার জন্য এখন ট্রাই করতেছো, চেষ্টা করতেছো। তাহলে তোমাকে বুঝতে হবে যে আসলে এটার জন্য কোন লেভেলের রিপোর্ট তোমাকে দিতে হবে। তাহলে এইখানে হচ্ছে যখন সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্যে বলে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু, তখন একজন ছেলে বা একটা ব্যক্তি প্রথম প্রতিবাদ করে ওঠে যে না না না, সেই ব্যক্তিটাই হচ্ছে আব্দুল মতিন। তাহলে কি প্রথম প্রতিবাদ লিখতে পারি আমরা, প্রথম প্রতিবাদটা করে হচ্ছে কি আব্দুল মতিন। আব্দুল মতিন একটু খেয়াল করো তোমরা, যে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে না তারা আসলে উল্টাপাল্টা কমেন্টই করে যাবে, ঠিক আছে? তোমার তার মধ্য দিয়েও তোমাকে কি করতে হবে? ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। কারণ ওই যে তোমাকে কি করতে হবে? ডিফারেন্ট হইতে হবে। কেন ডিফারেন্ট হইতে হবে? কারণ এখানে অনেকে প্রিপারেশন নেবে, সবাই ভাইয়া চান্স পাবে না, এটাই তো স্বাভাবিক। তার মধ্যে থেকে তুমি যদি নিজেকে ধরে রাখতে পারো, যে রাখতে পারবে সেই আসলে আলটিমেটলি সাকসেস হবে। সো হতাশ হওয়ার কারণ নাই, যে আসলে এক্স্যাক্টলি তুমি যদি তোমার মোটোতে অটুট থাকো তাহলে তুমি ভালো করতে পারবা। কে কি করলো এগুলো দেখার কোনো বিষয় না। তাহলে এই দুইটা তো গেল। আমরা প্রথমবার হচ্ছে কখন ঘোষণা করলো? 21 মার্চ 1948। সেকেন্ড বার 24 মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, কার্জন হল ঢাবি। আর প্রথম যে প্রতিবাদটা করলো তার নাম হচ্ছে আব্দুল মতিন। এরপর একটু খেয়াল করো, তৃতীয়বার, তাহলে এই যে তৃতীয়বার যেটা হলো, এই যে তোমার মাঝখানে অনেক কাহিনী ঠাহিনী গেল। এই যে আমরা দেখলাম ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে বাংলাকে উপস্থাপন করলো, কিন্তু কোনো কিছু কাজ হয় না। এর মাঝখানে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যায়। তো এই জিন্নাহ মারা যাওয়ার পরে বাংলার তোমার হয় প্রধানমন্ত্রী হয় খাজা নাজিমউদ্দিন। অর্থাৎ খাজা নাজিমউদ্দিন শুরুতে ছিল তোমার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু পরবর্তীতে হচ্ছে উনি কি 1951 সালে যখন লিয়াকত আলী খান মারা যান বা তাকে ফাঁসি দেওয়া হয়, তার পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় ঢাকার নবাববাড়ির ছেলে খাজা নাজিমউদ্দিন। তখন বাংলার মানুষ ভাবে যে না, এটা তো ঢাকার ছেলে, তাইলে ইনি হয়তো
তোমার রাষ্ট্রভাষা, মানে পাকিস্তানের কিন্তু রাষ্ট্রভাষা করা না, অন্যতম রাষ্ট্রভাষা করা, মানে উর্দুও থাকবে পাশাপাশি বাংলাও থাকবে, এরকম একটা দাবি। তো কিন্তু বাংলার মানুষদেরকে হতাশ করে তোমার, আমি একটু উপরে লিখি এখানে, মুছবে না, মুছবে না, এটা তুই যে কি বল গেছে সবই। আচ্ছা সমস্যা নাই, গেছে গা। তাহলে একটু দেখো, তৃতীয়বার 2বার তো আমরা পড়লাম, তৃতীয়বার উর্দু ঘোষণাটা হচ্ছে কে করলো? খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন। তাহলে তৃতীয়বার উর্দু ঘোষণা করলো হচ্ছে কে ভাইয়া? খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন হচ্ছে উর্দু ঘোষণা করলো হচ্ছে 25 মার্চ। উর্দু ঘোষণাটা করলো হচ্ছে তোমার, সরি 25 মার্চ না, 26 জানুয়ারি। এটা একটু কেটে দিলাম আমি, এখানে একটু লিখি 26 জানুয়ারি 1952। তাহলে আমরা জানি 1952 সালের যে ভাষা আন্দোলন হইল সেইটার কিন্তু যাত্রাটা এই 26 জানুয়ারি থেকেই হয়। অর্থাৎ 26 জানুয়ারি পল্টন ময়দানে একটা ভাষণে, পল্টন ময়দানে একটা ভাষণে হচ্ছে তোমার কি করলো ভাই, খাজা নাজিমুদ্দিন বলল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই কথাটা কি খাজা নাজিমুদ্দিনও বলল। তখন বাংলার মানুষদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, এবং এই ক্ষোভ থেকেই কি তখন সারা ঢাকা শহরে মানুষ কি করলো তোমার মিছিল করলো। এই মিছিল করার ফলে তোমার তখন 144 ধারা জারি করা হলো। 144 ধারা যে জারি করলো মানে হচ্ছে কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলে, মিছিল করে, সেখানে ফায়ার করতে পারবে, ওপেন ফায়ার। আর তাই 144 ধারা জারি করলো। এই 144 ধারা জারি করেও একটা মিছিল বের করে, যেখানে আমরা দেখলাম কি যে প্রায় 10 জনের মতো শহীদ হইল। সরি 10 জন না, 8 জন হবে। তাহলে 8 জন যে শহীদ হইল, এই 8 জন শহীদের 2 জন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 জনের সম্পর্কে আমাদের পড়তেই হবে। যে প্রথম একজন হচ্ছে আমরা জানি কি রফিক, প্রথম শহীদ, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে প্রথম শহীদ। তাহলে প্রথম শহীদ কি? রফিক। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এই রফিক কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত? কোন বিশ্ববিদ্যালয়? একটু আমাকে একটু জানাও তো দেখি, একটু আমাকে জানাও তো যে রফিক, আমরা জানি কি যে ভাষা আন্দোলনে যে 8 জন নিহত হইল বা 8 জন শহীদ হইল, এই 8 জন শহীদের মধ্যে রফিক তোমার কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? যে বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিল না কেন, সে তোমার এটা একটু আমাকে জানাও তো দেখি। ঢাকা, আমি বলে দিলাম ঢাকার মধ্যে ছিল, হয় ঢাকা ইউনিভার্সিটি, না হয় জগন্নাথ ইউনিভার্সিটি, না হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটিতে ছিল আমাকে একটু জানাও তো দেখি, আমাকে একটু জানাও দ্রুত দেখি কেউ পারো কিনা। যে ভাষা আন্দোলনে যে প্রথম শহীদ হইল মোহাম্মদ রফিক, এদের রফিক যে হইল তোমার নিহত হইল, এই নিহত হওয়ার কোন বিশ্ববিদ্যালয়ে পড়তো জানাও দ্রুত। অনেকে লিখতেছো শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন লেখছো নুসরাত ভূঁইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আচ্ছা দেখি, 2টা তো আইলো। জাহাঙ্গীরনগর কেউ বলবা না? হ্যাঁ 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন, থ্যাংক ইউ। স্বপ্নচারণী মেঘলা আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়, আব্দুল রহিম খান ঢাকা বিশ্ববিদ্যালয়। সবাই লিখতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন সবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই করবে, বাকি স্টুডেন্টরা করতে পারবে না? আচ্ছা, প্রথম নুসরাত ভূঁইয়া উত্তর করছো জগন্নাথ ইউনিভার্সিটি। ফাহমিদা হাসান সৌরভ জগন্নাথ ইউনিভার্সিটি, থ্যাংক ইউ। উনি ছিলেছি জগন্নাথ ইউনিভার্সিটি, এটা কি লিখে দিই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল হচ্ছে এই যে তোমার মোহাম্মদ রফিকুদ্দিন আহমেদ। হ্যাঁ রফিকুদ্দিন। আরেকটা জিনিস একটু তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে কম বয়সী, মাত্র 8 বছর বয়সী, 8 বছর না 9 বছর বয়সী, 9 বছর, নাম হচ্ছে কিশোর ওহিউল্লাহ। এই 2টা তথ্য একটু ভালো করে মনে রাখবা, যে কিশোর ওহিউল্লাহ। আর আরেকটা জানো যে বরকত, যে আবুল বরকত যে শহীদ হয়েছে, বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, এটা কমন তথ্য, এটা না জানলে বলতে এটা তোমরা জানো। তাহলে আমি প্রথম শহীদ হলো কি রফিক, কোন বিশ্ববিদ্যালয়ের ভাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আরটা হচ্ছে কি তোমার 9 বছর বয়সী, অর্থাৎ সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট শহীদ, সে হলো কি তোমার কিশোর ওহিউল্লাহ। এই 2টা আমাদের তো গেল, তাই না? এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও,
এতটুকু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। নতুন প্রশ্নে চলে যায়, পাকিস্তানের উর্দু ভাষাভাষীর সংখ্যা। কিশোর রহিউল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। জানাও আর এই প্রশ্নের উত্তর দাও। ইভি সুলতানা লাগছে ওই যে দেরি হয়ে গেল। না ভাইয়া দেরি হয় নাই, কোনো দেরি হয় নাই। তুমি যখন স্টার্ট করতেছো তখনই মনোযোগ দিয়ে স্টার্ট করো ক্লাসটা বা লাইভটা একটু শেয়ার করে দাও। আর এই প্রশ্নের উত্তর দাও, পাকিস্তানে উর্দু ভাষাভাষীর সংখ্যা ছিল 2%, 3%, 3.27 নাকি 6%? এইটার উত্তরটা একটু আমাকে দাও। অলরেডি সিনথিয়া শেহতাজ শেহতাজ সুমি লেখছো 3%। ওকে, সিনথিয়া আবার লেখছে যে 3.27। সুস্মিতা চক্রবর্তী লেখছে চক্রবর্তী, আচ্ছা 3.27। তনু লেখছো জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ তনু। এই প্রশ্নটার উত্তর দাও। রাকিবুল হাসান ভুইয়া, শুভ হালদার, শাকিল, তৃপ্তি, মাইশা, মেহেদি, আয়শা আক্তার, সাব্বির সবাই লিখতেছো যে 3 মানে গ মানে 3.27। দেখি এটার উত্তর কি 3 হবে নাকি 6 হবে? 6 তো কি উত্তর দিতেছে না, একটু আমাকে জানাও তো দ্রুত কোনটা উত্তর হবে। দেখি তোমাদের কনফিডেন্স লেভেল কি রকমের। আমি উত্তর বলে দিলাম, হয় 6 হইতে পারে, না হয় 3 হইতে পারে, 3.27 আর কি। তাহলে কোনটা হবে দেখি তো, দ্রুত দ্রুত একটু কমেন্ট করো সবাই, সবাই একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। দ্রুত দ্রুত জানাও। হ্যাঁ এই তো উত্তর, কনফিউশন লাগতেছে। তাহলে এখানে কি বলছিলাম যে পাকিস্তানের উর্দু ভাষাভাষীর সংখ্যা। এর পাশাপাশি আমি আরো একটা তথ্য দেবো যে উর্দুর পাশাপাশি বা কি বাংলাও কত পার্সেন্ট ছিল, বাংলা কত পার্সেন্ট ছিল এটাও আমরা আজকে দেখব। তাহলে এই প্রশ্নটার উত্তর একটু দ্রুত আমাকে জানাও। আচ্ছা, একজন কনফিডেন্স লেভেল খুবই লেখছে পৃথিবী উল্টে গেলেও 6% হবে না। নুসরাত ভাইয়া প্রথম তো সঠিক উত্তর দিছিলা, এখন 6% কেন? সাব্বির সাব্বির পড়ছি তোমার কমেন্ট একবার। 3.87 হবে। যারা 3.27 উত্তর দিতেছো তাদের উত্তর সঠিক। আমি কিছু কিছু বইতে, বিশেষ করে ইন্টারের কিছু কিছু বইতে এই 6 উত্তর দেওয়া আছে, যেটা আসলে হবে না। হবে কি এক্স্যাক্টলি হচ্ছে তোমার 3%। আরেকটা তথ্য একটু জেনে নাও এর পাশাপাশি। তাহলে বাংলা ভাষাভাষীর মানুষ কত ছিল? বাংলা ভাষাভাষীর পাশাপাশি আমি যদি উর্দুর পাশাপাশি আমি যদি বাংলা লিখি, মোট যে পপুলেশন ছিল তোমার তখনকার পাকিস্তানের মোট যে জনসংখ্যা ছিল তার মধ্যে বাংলা ভাষাভাষীর ছিল তোমার হচ্ছে কি 56%। কত পার্সেন্ট? 56%। তাহলে বাংলা ভাষাভাষীর হচ্ছে তোমার কত ভাইয়া ছিল? 56%। হ্যাঁ আরো যদি ডিটেলসে জানতে চাও 56 এনাফ, 56টা জেনে রাখো। তাহলে বাংলা ভাষাভাষী হচ্ছে কি তোমার 56। ওকে থ্যাংক ইউ। তাহলে এটা গেল। আরো ডিটেলসে চাইলে ওটাও দিতে পারো, 56.40 আর কি। ওকে তাহলে দেখো, প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। প্রথম শহীদ মিনার মানে হচ্ছে আমাদের এখন যে ঢাকা ইউনিভার্সিটির পাশে যে শহীদ মিনারটা আছে ঢাকা মেডিকেলের, মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সেন্ট্রাল শহীদ মিনার, আবার বাংলাদেশেরও সেন্ট্রাল শহীদ মিনার ওটাই। তো এই যে শহীদ মিনারটা আছে এটা প্রথম ওই একই জায়গায় স্থাপন করা হয়েছিল। এইটা কখন হয়েছিল? 22শে ফেব্রুয়ারি 1952, 23শে ফেব্রুয়ারি 1952, 24 ফেব্রুয়ারি নাকি 25 ফেব্রুয়ারি, কোনটা হবে আমাকে একটু জানাও। প্রথম শহীদ মিনার, প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় 22 ফেব্রুয়ারি 1952, 23 ফেব্রুয়ারি 1952 নাকি 24 ফেব্রুয়ারি 1952, কোনটা হবে আমাকে একটু জানাও। দ্রুত আমাকে একটু জানাও কোনটা হবে প্রথম শহীদ মিনার। দ্রুত উত্তর চাই। এই সবাই সবাই যারা আছো সবাই উত্তর দিবা। প্রথম শহীদ মিনার,
প্রথম শহীদ মিনার কবে? এই যে উত্তর চলে আসতেছে, হ্যাপি আক্তার। হ্যাপি, তোমার নামটা পড়েও হ্যাপি হ্যাপি লাগতেছে। 23শে ফেব্রুয়ারি 1952। শুভ হালদার খ হবে। তনু লেখছো বাংলা 56%। হ্যাঁ, বাংলা 56% ছিল। প্রমোদ দর 23 ফেব্রুয়ারি। করার পরে দেখবো যে কোর্সের ডিটেইলস দেওয়া আছে না, কোর্সের ডিটেইলসে ওখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, মিস ফর্মটা পূরণ করে সাবমিট তৃপ্তি। করলে একটা প্রাইভেট গ্রুপের লিংক পাবে, ওখানে জয়েন রিকোয়েস্ট দিবে সব প্রশ্নের উত্তর দিয়ে। ফাহমিদা, ফাহমিদা, ফাহমিদা। ডিসকাউন্ট পাবে, সমস্যা নাই। ভাই এত যে ডিসকাউন্ট দিতেছেন, এই যে আমার স্টুডেন্টগুলো যারা আছে ওদের কি ডিসকাউন্ট দিতেছেন? বুঝিনি, হ্যাঁ, মানে আপনার স্টুডেন্ট আপনারা ফোন দেয়, ওখানে ডিসকাউন্ট দিয়ে দেন। সারাদিনই ডিসকাউন্ট পাবে। ওকে, অনেকেই উত্তর দিতেছে কি প্রান্ত লেখছো খ, মানে হচ্ছে তোমার কি 23 ফেব্রুয়ারি। আব্দুর রহিম খান 23 ফেব্রুয়ারি। আচ্ছা, যারা আসো আমাদের পেইড ব্যাচে এখনো যারা ভর্তি হওয়া নাই তাদের জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচে হচ্ছে 2490 টাকা। সো দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের। আমাদের কালকে পরশু অর্থাৎ 4 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস হবে। এরপর 2-1 দিনের মধ্যে আমরা ফুল রিদমে ক্লাস স্টার্ট করে যাব। শুধু ক্লাসই না ভাইয়া, ক্লাস আমি যে ক্লাস সবাই করাবে, বাট আমাদের এখানে তুমি স্পেশালিস্ট যেটা পাবা সেটা হচ্ছে কি ভাইয়া, তোমার এক্সামটা। বিশেষ করে আমি হচ্ছে আমার সাবজেক্টটা বিশেষ করে এক্সাম নিব, ফাটায় এক্সাম নিব। কারণ এক্সাম তুমি যদি না দাও, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ যতই পড়ো না কেন, বিশেষ করে জিকেটা তুমি যতই পড়ো না কিন্তু এগুলো মনে থাকবে না। তাহলে মনে না থাকার জন্য তোমাকে কি করতে হবে? এক্সাম দিতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে। সো এই জিনিসটা আমি সবচেয়ে বেশি এনশিওর করব, তোমরা যারা আমাদের এখানে ভর্তি হইতেছো, যে এক্সামটা ভালো করে দিতে হবে তোমাদের। যাদের এক্সাম দেওয়ার মন মানসিকতা নাই, তারা আসলে ভর্তি হইলেও ঘুমায়ও, বা না ভর্তি হইলেও হবে, সমস্যা নাই। তাদের ভর্তি না হইলেও হবে। হ্যাঁ, তাদের ভর্তি না হইলেও হবে। কারণ তুমি ভর্তি হবা আমাদের এখানে কেন? চান্স পাওয়ার জন্য। সেইটা যদি ইনশিওর না করার তোমার মন মানসিকতা না করে, তাহলে তোমাকে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। ভাইয়া আমার নাম সাব্বির। এস দিবা, তাইলে SI দিছো কেন? জামিল লেখছো ভাইয়া কিভাবে ভর্তি হবো? ভর্তি হবা হচ্ছে ওই যে দেখো পেজে ঢুকলে একটা নাম্বার পাবা, ওইখানে দেওয়া আছে ডিটেলস, ওই নাম্বারে ফোন দাও। নাম্বারটায় ফোন দিলে কথা বলতে, অথবা পেজে মেসেজ দাও, পেজে একটা মেসেজ দিয়ে রাখো যে ভাইয়া ভর্তি হবো, তাহলে বাকি তোমার সাথে যোগাযোগ করা হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথম শহীদ মিনার লিখছিলাম কি 23শে ফেব্রুয়ারি। এই যে 23শে ফেব্রুয়ারি যে শহীদ মিনারটা হইলো, এই শহীদ মিনারটা কোথায় হলো? ঢাকা ইউনিভার্সিটির ঢাকা মেডিকেলের পাশে। এটা হচ্ছে তোমার যখন আমরা 8 জন শহীদ হইলো, এই 8 জন শহীদ যখন হয় 21 তারিখে, এর পরবর্তীতে 22 তারিখ রাতে, অর্থাৎ তখনকার সময় হচ্ছে তোমার যারা ছিল মতিয়া চৌধুরী, তারপর তোমার হামিদুর রহমান, এরা সকলে মিলে হচ্ছে তোমার ভাই কি করলো? একটা শহীদ মিনার বানাইলো। যেই শহীদ মিনারটা তোমার উদ্বোধন করা হয় কি 23 ফেব্রুয়ারি 1952 সালে। তো এইটার পরবর্তীতে কিন্তু এইটা ভেঙে ফেলা হয়। এইটা ভেঙে ফেলা বলে পরে আবার 1967 সালের দিকে আবার একটা শহীদ মিনার নির্মাণ করা হয় নতুন করে, যেটা এখন বর্তমানের শহীদ মিনার হিসেবে পরিচিত। ওকে, তাহলে এইটা গেল। নেক্সট প্রশ্নের উত্তর দাও। এটা একটু শিট করে নাও, এটা 63 হবে, 67 না 63, 1963 সাল। অনেক তথ্য তো ভুলে যায় মাঝে মধ্যে। তাহলে কি 1963 সালে বর্তমানের যেই শহীদ মিনারটা আছে, এটার নির্মাতা হচ্ছে কি হামিদুর রহমান। তাহলে একটু খেয়াল করো, আমরা দেখলাম কি বর্তমানের যে শহীদ মিনারটা, এটা নির্মাণ করা হয় কখন? 1963। কি করে? হামিদুর রহমান। আর প্রথম যে শহীদ মিনারটা নির্মাণ করা হয় এটা হচ্ছে কি তোমার 3 ফেব্রুয়ারি 1900 এত। নেক্সট প্রশ্ন, 21-এর প্রথম নাটক কোনটি? 21-এর প্রথম নাটক কবর, মুক্তি, পায়ের আওয়াজ পাওয়া যায় নাকি সংগ্রাম? এই প্রশ্নের উত্তর দাও সবাই আমাকে। সবাই উত্তর দাও। এগুলা জুবাইর জিকে বইতে আছে। হ্যাঁ, এগুলা কমন তথ্য, সব বইতেই আছে। তাহলে এই প্রশ্নটার উত্তর দাও। কি লিখছি যে 21-এর প্রথম নাটক কোনটি? 21-এর প্রথম নাটক কোনটি? কবর, মুক্তি, পায়ের আওয়াজ পায় নাকি সংগ্রাম? কবর, মুক্তি, পায়ের আওয়াজ পায়, সংগ্রাম, কোনটা হবে? দ্রুত আমাকে একটু উত্তর দাও ভাইয়া, দ্রুত।
যে 21-এর প্রথম নাটক কোনটি? কবর, মুক্তি, পায়রা অস্পায় নাকি সংগ্রাম, কোনটা হবে? এই যে উত্তর চলে আসতেছে, অনেকে লিখতেছো স্বপ্নচারণী কবর, তাসকিয়া আক্তার, জারিন কবর, সাগর সেন কবর, তনুষ কবর, অবাগার অনুভূতি কবর, রোকে আক্তার পারবিন, মারিয়া, আদ্রিতা আফরিন, লিমা, সাব্বির, এবার ঠিকঠাক পড়ে দিলাম, সাব্বির, তামজিদ, জান্নাতুল ফারিয়া, সাইফা ইসলাম, রিয়াদ হাসান, রামকৃষ্ণ রয়। ওকে, সবাই লিখতেছো যে তোমার কি কবর। তাহলে এই কবরটার কিন্তু অনেকটা প্রেক্ষাপট আছে। কি প্রেক্ষাপট আছে? কি প্রেক্ষাপট আছে আমি একটু দেখাই তোমাদের। এই কবরটা হচ্ছে লেখা হয়েছে মুনির চৌধুরী, মুনির চৌধুরী, এই মুনির চৌধুরী তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন টিচার ছিল, আবার তিনি সাংবাদিকও ছিল। তাহলে মুনির চৌধুরী হচ্ছে কি করলো, ভাষা আন্দোলন নিয়ে একটা নাটক, ভাষা আন্দোলন নিয়ে তখনকার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়, বিশেষ করে এই মুনির চৌধুরীকে গ্রেপ্তার যখন করা হয় তখন তিনি ওই ভিতরে বসে, কারাগারের ভিতরে বসে একটা নাটক লিখলো, যেটা হচ্ছে কি তোমার কবর। এই কবর যে নাটকটা লিখলো, এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্নটা যেটা আসে, যে এই কবর কবিতাটা মঞ্চায়িত হয় হচ্ছে তোমার কোথায়? কেন্দ্রীয় কারাগারে। তাহলে ঢাকা, আমি লিখে দিই, ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চায়িত হয়, তাহলে কি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেটা আছে সেইখানেই প্রথম এই নাটকটা রিহার্সাল মিহার্সাল সব করা হয় ওইখানে। তাহলে একটু খেয়াল করো, আমরা দেখলাম কি 21-এর প্রথম নাটক হচ্ছে কি কোনটি? কবর, মুনির চৌধুরী, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তাহলে এই প্রথম থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক, যে প্রথম কোনটি, প্রথম মুভি কোনটি। মুভি থেকেও আসে 21-এর বা ভাষা আন্দোলন নিয়ে পরবর্তীতে একটা মুভি করা হয়, যেটা হচ্ছে কি জহির রায়হানের মুভিটা তোমরা অনেকেই জানো, যে জীবন থেকে নেওয়া, যেটা অনেক পরে মুক্তি পায় 1970 সালে। বাট এটাই ছিল ভাষা আন্দোলনের প্রথম মুভি। ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস ছিল কোনটি? ফাগুন হাওয়া, এটাও জহির রায়হানের। তাহলে এটাও কিন্তু আসে। ভাষা আন্দোলনের প্রথম কবিতা কোনটি? ভাবেও আসে, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এইটা। তাহলে সবকিছু তো আমি এখানে লিখে দিব না, তাহলে সবকিছু লিখে দিলে আসলে সেটা ক্লাসও হয় না। সবকিছু আমি একটা ওভারভিউ দিয়ে দিতেছি, তোমাকে বুঝাইতেছি যে দেখো প্রথম থেকে প্রশ্ন আসে। তাহলে প্রথম নাটক থেকে যেহেতু প্রশ্ন আসে ভাইয়া, কবিতা থেকে আসতে পারে, উপন্যাস থেকে আসতে পারে, মুভি থেকে আসতে পারে। এই কমন সেন্সটা তুমি যদি খাটাও যে প্রথম থেকে আসছে, তার মানে অন্য যেই প্রথমগুলো আছে সেগুলো থেকেও তো আসতে পারে, তখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা মাস্ট। কারণ তাহলে আর কিছু থাকবে না যেটা তুমি পড়ো নাই। তাহলে এই যে বিষয়গুলো আছে, এখানে যে কটা প্রশ্ন রাখছি সবগুলো ঢাবির প্রশ্ন, এখানে ঢাবির প্রশ্ন। তাহলে ঢাবির যেই ধাঁচে প্রশ্ন আসে, ওই ধাঁচে যদি তুমি পড়াশোনা করো, তাহলে ভাই তোমাকে কে আটকাবে চান্স পাওয়া থেকে? কেউ আটকাতে পারবে না। তাহলে এই প্রশ্নগুলো একটু বুঝতে হবে। এবং এই আমাদের যে ক্লাসগুলো করতেছো, আমি এই জন্যই বলি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, সাথে একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, নির্দ্বিধায় নিশ্চিন্তে। ওকে, আরেকটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন সম্ভবত এটাই। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ ছাড়াও কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? এটা একটা হট কেক, বা এটা একটা কি বলে এটা তোমার, হ্যাঁ এটার উত্তর দাও দ্রুত দ্রুত। বাংলাদেশ ছাড়াও কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? লাইবেরিয়া, লাওয়াস, সিয়েরা লিওন নাকি পূর্ব তিমুর? কোন দেশ? আমাকে একটু দ্রুত জানাও, কোন দেশ দ্রুত জানাও। বাংলাদেশ ছাড়াও কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা? গোয়া উত্তর দিতেছো, তার মানে এটার উত্তর দিতেছো। একজন লেখছো পেইড ব্যাচের ক্লাস শুরু হবে কবে? 8 তারিখ। 8 তারিখ না ভাই? আচ্ছা, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই যে 4 তারিখে হবে। এখানে তুমি ফুল লেভেলের গাইডলাইন্স পাবা, এখানে রুটিন মুটিং সব কিছু পেয়ে যাবা, কোনো টেনশন নাই। তুমি জাস্ট আমাদের সাথে থাকো তাহলে। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর দিয়েছো সিয়েরা লিওন। তাসকিয়া তাপ্তুন নাহার লেখছো তোমার গ, মানে সিয়েরা লিওন। আবৃষা জান্নাত সিয়েরা লিওন, সাগর সেন সিয়েরা লিওন, কল্পনা আক্তার সিয়েরা লিওন। আমি হতাশ। কেন হতাশ ভাইয়া? হতাশ হওয়া যাবে না তো। আনায়া পারভিন লেখছো কেমন আছেন? ওকে, ভালো আছি আলহামদুলিল্লাহ।
নুসরাত ভুয়া গ আব্দুল রাহিম খান লেখছো সিয়েরা লিওন। আচ্ছা, এটার উত্তরটা ফ্রি ক্লাস কি আর হবে না? না, ফ্রি ক্লাসের খুব শীঘ্রই ইতি টানতেছি। ফ্রিতে আসলে কতদিন বলো, আমাদের তো বেঁচে থাকতে হবে না, ফ্রিতে আর কতদিন পাবা? তবে টেনশন নিও না, যারা তোমরা আমাদের এখানে ভর্তি হইতেছো তাদের যে ক্লাসগুলো আমরা করব, তাদের ক্লাসগুলো তোমরা যে রিভিউ পাবা, তাদের এক্সাম সিস্টেম এসে এগুলা পেজে পোস্ট করা হবে, কোনো সমস্যা নাই, সেইগুলো একটু দেখো, ঠিক আছে? এখন না ভর্তি হওয়ার সমস্যা নাই, বাট আমাদের পেজে থাইকো, তুমি আরও পেজে হয়তো দেখবা বা ক্লাস নিবা বা ক্লাস করবা, পেড বেসে ভর্তিও হবা, কিন্তু আলটিমেটলি আমাদের পেড বেসে ভর্তি যদি তুমি নাও কোনো সমস্যা নাই, বাট একটু থাইকো কয়েকটা দিন। আমাদের যে পেড বেসের ক্লাসগুলো হবে সেখানের কিছু রিভিউ তো এখানেও পেজে আসবে, সেগুলো একটু কাইন্ডলি দেখো, ঠিক আছে? আর কিছু বলবো না, সেগুলো একটু দেখো, তাইলেই হবে। সেগুলো দেখলেও তুমি একটা ধারণা পাবা, একটু দেখোই। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কি তোমার সি, সিয়েরা লিওন। তার মানে সিয়েরা লিওন যারা উত্তর করছো সবার উত্তর সঠিক হয়েছে। সিয়েরা, তখনকার এই সময় অর্থাৎ বাংলাদেশের এটা হিস্ট্রিটা একটু জানো, যে বাংলাদেশের যে আর্মিরা ছিল, ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল আছে, নিরাপত্তা পরিষদের, ওই নিরাপত্তা পরিষদে যখন এই সিয়েরা লিওনে একটা গৃহযুদ্ধের মতো হয়, তখন অনেক বাংলাদেশি আর্মি ওখানে যে ওদেরকে হেল্প করে। এই হেল্প করার ফলে অনেকে হচ্ছে তোমার এই আর্মিদের সাথে যোগাযোগ করার জন্য, অনেকে ইংরেজি জানতো না, তারা বাংলা ভাষার প্রতি আগ্রহ হয়, এবং পরবর্তীতে ওই আর্মিদের সম্মানার্থে, রেসপেক্টের জন্য তোমার বাংলাকে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে করা হয় সিয়েরা লিওন। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। তাহলে এই যে কোন দেশের, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, মানে স্বীকৃতি দিল। তাহলে তিনটা তথ্য ভাই তোমাকে একটু জেনে নিতে হবে। সেই তিনটা তথ্য কি? একটা হচ্ছে জাতিসংঘ কবে দিল, জাতিসংঘ ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল। এরপর তোমাকে জানতে হবে ইউনেস্কো কবে দিল, ইউনেস্কো কবে স্বীকৃতি দিল। এই তথ্য দুইটা হচ্ছে তোমাকে একটু ভালো করে জেনে নিতে হবে। তাহলে এইটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, এই দুইটা তথ্য আমাদের একটু জানা থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রথমটা পড়ি আমরা। ইউনেস্কো হচ্ছে প্রথম 17ই নভেম্বর 1999 সালে হচ্ছে কি করলো, যে তোমার বাংলাকে আন্তর্জাতিক বা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করলো হচ্ছে কখন? 17ই নভেম্বর 1999 সালে। এর পরবর্তীতে হচ্ছে তোমার কি 2000 সালে হচ্ছে এই ইউনেস্কো প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে, অর্থাৎ 2000 সালে। তাহলে প্রশ্ন হয় যে ইউনেস্কো স্বীকৃতি দেয় হচ্ছে 99-তে, বাট প্রথম পালন করে হচ্ছে কিন্তু 2000 সালে। আরেকটা হচ্ছে জাতিসংঘ কবে প্রথম থেকে পালন করে, সেটা হচ্ছে কি 2010 সালে। তাহলে জাতিসংঘ 2010 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে তোমার কি পালন করে। 65তম অধিবেশন যেটা আছে, সেই অধিবেশন থেকে হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। আরেকটা জিনিস হচ্ছে তোমার একদম রিসেন্ট 2023 সালে কানাডার যে পার্লামেন্ট আছে, সেইখানেও কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা, বাংলাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়। এই 2023 সালে রিসেন্ট এই প্রশ্নটা আসতে পারে। 2023 সালের তারিখটাও নিয়ে নাও, 30শে মার্চ 2023 সালে হচ্ছে কানাডার যে পার্লামেন্ট আছে, সেখানে হচ্ছে তোমার কি করলো, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে যে রেকগনিশন আছে বা স্বীকৃতি আছে সেটাকে দেয়। আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই ছিল। আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম তোমাকে, কখন স্টার্ট হইলো, উর্দু কে করলো, কে ঘোষণা দিল, শহীদ মিনার ঠিক এটা। এখন তোমার ভাইয়া কাজ হচ্ছে কি, তোমার বাসায় একটু পড়াশোনা করা। এই যে আমার পড়াটা যে নোট করে রাখছো, সে সিকোয়েন্সটা মেনটেন করতে পারছো, যে কারণে আসলে সে মেনটেন করতে পারো নাই, বাট মেনটেন না করলেও তুমি বইটা খুলবা ভাইয়া, আমি যা যা পড়াইছি দেখবা ওখানে একটা ওভারভিউ তুমি আছে। তোমাকে যদি সব আমি লিখে দিতাম যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, এটা তো আসলে জিকে পড়া না, এটা তো বইতেই আছে, তাই না? তো সব পড়ার দরকার না, আমি তোমাকে ফুল হিস্ট্রিটা বাতায় দিলাম, বলে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে কি ভাইয়া, বাসায় একটু পড়াশোনা করা। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ক্লাসটা এখানেই শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, ক্লাসটা মোটামুটি এ পর্যন্তই শেষ। ভর্তি টর্তি নিয়ে কোনো, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের ভর্তির জন্য কিন্তু কাল এবং পরশু 2 দিন সময় আছে। এরপরে কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস স্টার্ট হয়ে যাবে।
এই যে আমাদের বনি ভাই চলে আসছে, পপি ভাই চলে আসছে। তোমাদের কিন্তু আজকে তো দিনটা পার হয়ে গেছে, তোমরা যারা এখনো ভর্তি হয়নি তোমাদের আগামীকাল এবং পরশু এই 2 দিন সময় আছে, তোমাদের কিন্তু হাতে সময় খুব বেশি নাই। দেখো আমরা কিন্তু পরীক্ষা গত মাসে তোমরা শেষ করে ফেলছো, এই মাসে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ওরিয়েন্টেশন ক্লাস আমাদের 4 তারিখে, তারপরে আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে শুরু করে দিব। তো এখানে কিন্তু ওই যে পিছানোর আর কোনো সুযোগ নাই, আমরা তোমাদের যথেষ্ট সময় দিছি, তোমাদের পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে তোমাদের ঘোরার সময় দিছি, আরাম করার সময় দিছি, এখন পড়ালেখার মধ্যে ফিরতে হবে। তোমরা সামনে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবে, তোমরা যারা মানে প্রস্তুতি নিবে, তোমাদের কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি দেখে লাভ নাই। অনেকে আজকাল দেখছি যখন ভিডিও পোস্ট করতেছি তখন ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি হচ্ছে বা ধরো যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এগুলো কমেন্ট করে যে এই দেশে থাকে লাভ নাই, এই করে লাভ নাই, ওই করে লাভ নাই। উপন্যাসের নাম হচ্ছে একটা কথা হচ্ছে যে ওই যে আঙ্গুর ফল টক কথা আছে না, যে ছেলে দেখবে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবে না বা ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাবে না, সে বলবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মারামারি হয়, এখানে আমি পড়বো না। বাংলাদেশের একটা ইউনিভার্সিটি দেখাও বা তুমি একটা বছর দেখাও যে এই বছর এই ইউনিভার্সিটিতে মারামারি হয়নি। শুধু নির্বাচন নিয়ে নয়, তোমার এই সরকারের আমলে নয়, যে কোনো সরকারের আমলে দেখাও, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বছর কোনো না কোনো কারণে মারামারি হয়, ইউনিভার্সিটি অফ হয়, এগুলো বাংলাদেশ ইউনিভার্সিটিতে কমন। তো বাংলাদেশের সব স্টুডেন্ট কি বাইরে চলে গেছে নাকি? এগুলো হচ্ছে আজগবি কথা। যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নেবে না, এরা ডিমোটিভেটেড করার জন্য এগুলো কমেন্ট করবে। সো এগুলোতে কান দেওয়া যাবে না। তোমার যদি লক্ষ্য থাকে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, তাহলে কিন্তু তুমি যথেষ্ট সময় পার করে আসো, এখন তোমাকে পড়ালেখা শুরু করতে হবে। তোমার হাতে সময় আছে 48 ঘন্টা, আগামীকাল এবং আগামী পরশু দিন, এই 2 দিনের মধ্যে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি কনফার্ম করে আমাদের সাথে ক্লাস শুরু করে দেবে, ওরিয়েন্টেশন ক্লাস 4 তারিখে। তখন কিন্তু আর ভর্তি হতে পারবে না, কারণ তোমরা তার 1 মাস পরে ভর্তি হইলেও দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান তোমাকে ভর্তি নিবে টাকার জন্য, কিন্তু তখন কিন্তু তোমার চান্স হবে না। অনেকে ভাবতে পারে ভাই একটা সাবজেক্ট খারাপ হয়েছে, রেজাল্টের পরে ভর্তি হই। হ্যাঁ, রেজাল্টের পরে ভর্তি হবে, রেজাল্ট পরবর্তী ব্যাচে, কিন্তু চান্স হবে না, কারণ সবাই পরিশ্রম করা শুরু করে দিছে অলরেডি। তুমি যদি পিছাই থাকো 2 মাস পরে ভর্তি হতো, তোমার যে বন্ধু 2 মাস আগে ভর্তি হচ্ছে, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতেছে, সে তোমার থেকে অনেক গুণ আগায় থাকবে। তো তার সাথে কম্পিটিশন করে তুমি কিন্তু পরীক্ষা ভালো কিছু করতে পারবে না। তো দিন শেষে দেখা যাচ্ছে যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হবে, হতাশায় পড়বে, বা দেখা যাচ্ছে তুমি যেটা চাও সেটা কখনো ফুলফিল হবে না। এই জন্যই বলবো 48 ঘন্টার মধ্যে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে যাও আর প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী 4 তারিখে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। একজন জানতে চাইছিল যে উপন্যাসের নামটা হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের। ঠিক আছে, বিদায়।